একদিন কাটিয়ে দিলাম। ভিডিও করার খুব একটা আগ্রহ পাই না। কারণ ফেসবুকে একটা পোস্ট দিলে সেটা প্রায় ৮০-৯০ হাজার পর্যন্ত ভিউ হয়। কিন্তু বেশিরভাগ পোস্ট আবার লেখা থাকে যে এখানে এই কনটেন্ট বেশি তারা স্প্রেড করতে পারছে না। আসলে তো আমি সবসময় ইউনূসের বিরুদ্ধে কথা বলি। এখন ইউনূস তো আবার মহামহিম, সারা বিশ্বে পরিচিত। হ্যাঁ, তার 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 বিরুদ্ধে কথা বলা যাবে না। ইউনূস যদি চোর, বদমাশ, গুন্ডা, বদমাশ যাই হোক, সেটা সেটাতে পৃথিবীর সমস্যা হয়। তা আজকে ভাবছিলাম যে কয়েকদিন ধরে ভিডিও করা শুরু করব। এই ১,০০০ হোক, ৫০০ ভিউ হোক। আসলে ভিউ কত জিনিসটা হচ্ছে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের যে মগজ ধোলাই হয়ে গেছে, সেখান থেকে যদি একটা মানুষকেও ফিরিয়ে আনা যায়, সেটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা উপকার হবে। দেখেন, আমি একটা আজকে আমার ধারণা ছিল যে আজকে আমি বাংলাদেশের স্বাধীনতার যে প্রথম সংবিধানের যে ৪ মূলনীতি সেটা নিয়ে কিছু কথা বলবো। কিন্তু সেটা আজকে করতে পারলাম না। কারণ একটা ছেলের ১ম আলোয় বাড়ি দিয়ে দিল। তার তার বাড়ি তার তার দেশের বাড়িতে ইটের ঘর উঠছে। হ্যাঁ? রিয়াদ, আব্দুর রাজ্জাক রিয়াদ এরা ধরা পড়েছে, আপনারা সবাই জানেন। অর্থাৎ দুর্নীতি, চাঁদাবাজি, অর্থ চুরি। এই জিনিসটার গুরুত্ব এখানে যে গত বছর জুলাই আগস্টে যখন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জঙ্গিরা আন্দোলন করছিল, তখন সেই আন্দোলনের এই পরিপূর্ণ রূপে আসার জন্য যে ৩টা জিনিস শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আনা হয়েছিল, তার মধ্যে দুর্নীতি ছিল অন্যতম। এবং আমি এটাও বিশ্বাস করি যে যদি শেখ হাসিনা সরকারের লোকজন যদি তাদের বিরুদ্ধে দুর্নীতির যেসব অপবাদ দিচ্ছিল, দুর্নীতির অবশ্যই দুর্নীতির অভিযোগ আর অপবাদ দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। অভিযোগ হতে হবে যে কতটা দুর্নীতি হচ্ছে, সেই অনুযায়ী সেটাকে নির্ধারিত করা। আর অপবাদ হলো যে মিথ্যা কথা ছড়ানো। হুম মিথ্যা ছড়িয়ে ছড়িয়ে ৩টা মিথ্যা ছিল যে মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি, টাকা পাচার একটা, মানবাধিকার লঙ্ঘন একটা, আর ভারতের কাছে দেশ বিক্রি, অর্থাৎ সাম্প্রদায়িক ঘৃণা, হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা। এই ৩টার মধ্যে দুর্নীতিটা আজকে একটু প্রাসঙ্গিক হয়ে গেছে যখন এই জঙ্গি ছেলেটা ধরা পড়লো চাঁদাবাজি করতে গিয়ে। আরো কয়েকজন ধরা পড়েছে, এদের কি কি আছে ঠিক আছে। কিন্তু একটা জিনিস বাংলাদেশের মানুষের বোঝা উচিত যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশে কখনো দুর্নীতি বন্ধ ছিল না। কিন্তু এই এই ছিল না তো ক্রমাগতভাবে এটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু মাঝখানে দুর্নীতিটা কমে গিয়েছিল। আমি সেটা নিয়ে একটু কথা বলবো। তার আগে ইউনূসের যেটা বলতে চাই যে ইউনূসের আমলে বাংলাদেশে সব ধরনের দুর্নীতি, অনেক ধরনের ইয়ে তো আছে, আর্মি গোপালগঞ্জে গিয়ে মানুষ মেরে ফেলছে, এই ধরনের নিষ্ঠুরতা এগুলো তো আছেই, কিন্তু সাথে সাথে দুর্নীতিটাও কিন্তু সব কালের সব রেকর্ড ছেড়ে গেছে। আজকে ২০-২২ বছরের একটা সন্ত্রাসী, সে শত কোটি টাকার মালিক, কতগুলা মানুষের চোখের সামনে মালিক হয়ে গেল এত কোটি টাকার। এখানেও আমার একটু অবাক লাগে, শেখ হাসিনার সময়ে যদি দুর্নীতির কথা শুনতো সারা বাংলাদেশ, সব জায়গায় দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। আজকে বাংলাদেশ কিন্তু চুপচাপ সব হজম করে নিচ্ছে যে দুর্নীতি যেন কোনো বিষয়ই না। এবং শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এই অভিযোগটা আমার করেই যেতে হবে যে তার সরকারের লোকজন ভালো কাজ করা সত্ত্বেও সেগুলো যে তারা ভালো করছে, আসলে যে তারা যত দুর্নীতি বলছিল তত দুর্নীতি করছে না, সেইটা তারা কখনো এটা বুঝিয়ে মানুষকে বলেনি। তা আমি আজকে এই দুর্নীতির খতিয়ানটা একটু দেখলাম ২০০১ সাল থেকে। দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলে, যারা ইন্ডেক্স তৈরি করে, সেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, তাদের তালিকাটা আমি দেখলাম ২০০১ থেকে। এটা একটু আপনাদের সাথে শেয়ার করি, আমার কাছে জিনিসটা ইন্টারেস্টিং মনে হয়েছে। ২০০১ থেকে ২০০৫, ১, ২, ৩, ৪, ৫, এই ৫ বছর ছিল বাংলাদেশ এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তাদের তথ্য মতে
পৃথিবীর শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ, অর্থাৎ যতগুলো দেশ আছে তার মধ্যে বাংলাদেশ হলো সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ। এই ইন্ডেক্সটা চলে এলো আপনার 2006-তে এটা 3-এ এলো, অর্থাৎ বাংলাদেশ 2006 সালে তৃতীয় দুর্নীতিগ্রস্ত দেশ। 2007 সালে এটা 7-এ গেল, 2008-এ এটা 10-এ উঠলো, অর্থাৎ 2007-8 এই দুইটা বছর 6-এরও কিছু অংশ এটা হলো যে তত্ত্বাবধায়ক মঈনুদ্দিন, ফখরুদ্দিন এরা করেছে। এদের সময়ও কিন্তু বাংলাদেশের দুর্নীতি কম ছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য মতে। 2009 থেকে এটা 13 এবং 2009-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করলেন, এবং আমরা যদি 2009 থেকে 2023 পর্যন্ত দেখি, ক্রমাগতভাবে তাদের তথ্য অনুযায়ী বাংলাদেশের দুর্নীতি কিন্তু কম ছিল। 2007-8-9 10-এ গিয়ে 12-তে আসলো, অর্থাৎ 12তম দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ। 2011-তে 13তম। এইভাবে হতে হতে 2013 সালে বাংলাদেশ ছিল বিশ্বের মধ্যে 41তম দুর্নীতিগ্রস্ত দেশ। অর্থাৎ 2013 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তখন বাংলাদেশে, এবং 41তম দুর্নীতিগ্রস্ত দেশ মানে কিন্তু অনেক ভালো, আপনি চিন্তাই করতে পারবেন না এটা কত ভালো, একেবারে ইউরোপিয়ান দেশগুলো সমান হয়ে গিয়েছিল তাদের তথ্য অনুযায়ী। এবং এইটা 2017 সালে 47তম দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে বাংলাদেশ পরিণত, অর্থাৎ বাংলাদেশ থেকে আরো 46টা দেশ পাওয়া গেছিল যেখানে বাংলাদেশের চেয়ে বেশি দুর্নীতি হচ্ছিল। তবে এই সংখ্যাটা পরে কমেছে, কিন্তু 2023 সালেও এটা ছিল 31তম, 31-33, অর্থাৎ সবসময় 30-এর ঘরে ছিল শেখ হাসিনার সময়ে। আবার 2024-এ এসে 29-এ নেমে এসে 25-এরটা দেখলে বোঝা যাবে, অর্থাৎ 31 থেকে 29-এ নেমে এসে এই যে আগস্ট মাসে যে ইউনূস দখল করে ফেললো সব, তারপরে যে দুর্নীতি শুরু হয়ে গেছে, দুর্নীতিটা যে বেড়েছে, এটা 2024 সালের যে ইন্ডেক্সটা সেটাতেও তার প্রমাণ আছে। কি অদ্ভুত না, যে সরকারের আমলে দুর্নীতি কম ছিল, এখন আপনি বলতে পারেন যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য সঠিক কিনা, সেটা তর্ক তোলাই যায়, কিন্তু এই যে কে কত বড় দুর্নীতিগ্রস্ত দেশ এটা তো তারাই করে, নিজ দায়িত্বে তারা এটা তৈরি করে, তাই না? তো সেখান থেকে একটা ধারণা তো পাওয়া যায়। আমরা যখন বাংলাদেশকে প্রথম শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ দেখলাম, সেটা কিন্তু ওই যে আনফরচুনেটলি 2001 থেকে 2006 পর্যন্ত ছিল বাংলাদেশে বিএনপি শাসন আমল। এখন 2001-এরটা অবশ্য কিছুটা আওয়ামী লীগের উপরে যেতে পারে, আওয়ামী লীগ যেহেতু 2001 সালে ক্ষমতা ছেড়েছে, কিন্তু বিএনপি এই 5 বছরে দুর্নীতির যে ইন্ডেক্স সেখানে কোনো উন্নতি করতে পারে নাই। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 এই কয়েকটা বছর বাংলাদেশ ছিল বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ। এটা আর কখনো হয় নাই, এবং সেটা শেখ হাসিনা, মঈনুদ্দিন, ফখরুদ্দিন আসার পরে কিছুটা এই ইন্ডেক্সটা বাড়লো, কারণ মঈনুদ্দিন, ফখরুদ্দিন তো আবার ওদেরই বন্ধু। এই মঈনুদ্দিন, ফখরুদ্দিন তো আসলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালেরই সরকার, এখন যেমন ইউনূস ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সরকার, যা হোক। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে প্রতি বছর বাংলাদেশ 30, 31, 32 এই রকম, আপনারা ইন্ডেক্সটা নিজেরা বের করে দেখতে পারেন, আমি অবশ্যই এটা চ্যাট জিপিটির মাধ্যমে বের করেছি, কিন্তু তথ্যগুলা ঠিক আছে। তো দুর্নীতির সূচকে এতটা উন্নতি হলো বাংলাদেশের এই গত 15, অর্থাৎ যে 15-16 বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে শাসন করলেন, এইটাও তো একটা অভূতপূর্ব উন্নতি বলবো আমি, যেই দেশটা শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ ছিল বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে, পরপর 5 বার চ্যাম্পিয়ন হলো, তারপরে আরো 2-3 বছর প্রায় 2-3-4-এর মধ্যে ছিল, তারপরে ওনার শাসনামলে, শেখ হাসিনার শাসনামলে এইটা হয়ে গেল 30-এর ঘরে, অর্থাৎ প্রতি বছর বাংলাদেশের থেকে আরো 30টা দেশ বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে পাওয়া যাচ্ছে। তাহলে দেখেন এই যে জিনিসটা, যে এই যে মানুষগুলা যে বলল, পিনাকি, ইলিয়াস, যারা যারা বলেছে না, সবাই বলেছে যে এই বাংলাদেশের সব টাকা পাচার হয়ে যাচ্ছে, দেবপ্রিয় যে এই যে একটা বদমাশ লোক,
যে যাকে হিসাব করতে দিলে সে বাজেটের সব টাকা বিদেশে চলে গিয়েছে বলে সে শ্বেতপত্র দেয়, তাই না? তাহলে হলোটা কি? যেখানে দেখা যাচ্ছে যে সব ধরনের হিসাব কিতাব বলছে যে বাংলাদেশে দুর্নীতি কমেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়। আমরা এর কিন্তু কার্যকর অনেক পদক্ষেপও দেখেছি। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় কিন্তু অনেক যেই ধরনের লোকজনকে আগে দুর্নীতি দমন কমিশন অ্যারেস্ট করতে সাহস পেত না, সেই ধরনের লোকজনকেও কিন্তু আমরা অ্যারেস্টেড হতে দেখেছি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যে দুর্বলতা ছিল যে তাদের কোনো প্রচারণার মানে প্রচার ছিল না এটা বলবো না, সব মন্ত্রী তো এসব কথা বলতো, কিন্তু প্রচারটা হলো কি, যে কোনো প্রচার করতে হলে সেই মানুষগুলোকে দিয়ে প্রচার করাতে হয় যাদের কথা বলার যোগ্যতা আছে, সেই মানুষগুলোকে দিয়ে কথা বলাতে হয় যারা কথা বলে সাধারণ জনগণের সাথে অর্থাৎ কানেকশনটা তৈরি করতে পারে, একটা সংযোগ স্থাপন করতে পারে। যদি সংযোগ স্থাপন করতে না পারে তাহলে কিন্তু সেই কথাগুলো ব্যাকফায়ার করে। আপনি যত ভালোই কথাই বলুন, আমরা দেখেছি ওবায়দুল কাদের সাহেব কোনোদিন জনগণের হৃদয়ের সাথে কিন্তু উনি সংযোগ স্থাপন করতে পারেননি উনি কথা বলে। আরো যারা যারা সেই আওয়ামী লীগ সরকারে কথা বলেছেন, হাসান মাহমুদ অনেক কথা বলতেন, হাসান মাহমুদ সাহেবের কথা বলার যথেষ্ট যোগ্যতা ছিল, খুব সুন্দর পরিবেশনা, কিন্তু এই যে একটা এক ধরনের ইনসেনসিটিভিটি ছিল যে উনি মানুষের হৃদয়ের সাথে উনি কিন্তু সংযোগ স্থাপন করতে পারেননি, কারণ উনি প্রত্যেক কথায় শুধু জামাত বিএনপি করতেন। জামাত বিএনপি ভালো কিছু নয়, সেটা আমি পরে আসছি, কিন্তু কথা হলো যে মানুষের হৃদয়ের সাথে সংযোগ স্থাপন করতে হলে অবশ্যই সেটার উপর রিসার্চ করা দরকার। যদি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কাউকে দায়িত্ব দিয়ে থাকেন যে তুমি আমার দলের হয়ে বা আমার প্রতিনিধি হয়ে কথা বলো, তখন কিন্তু ওই লোকটার উচিত কথা বলা এবং প্রতিদিন চিন্তা করা, ৮-১০ জনকে জিজ্ঞেস করা যে আমি যে কথাটা বলছি কথাটা কি মানুষের কানে যাচ্ছে, মানুষ কি সেটাকে কিভাবে রিয়াকশন দেখাচ্ছে, তার প্রতিক্রিয়া কি, কিভাবে সেটা গ্রহণ করছে। এই ধরনের কাজ কিন্তু করলে আমার মনে হয় ওবায়দুল কাদেরের মতো একজন দক্ষ রাজনীতিবিদ, হাসান মাহমুদের মতো একজন দক্ষ বক্তা, তারা যদি একটু রিসার্চ করতেন, একটু কর্মীদের সাথে বসতেন, যারা এসব বোঝে তাদের সাথে বসতেন, তাদেরকে জিজ্ঞেস করতেন যে যে আমার কথা কি পৌঁছাচ্ছে মানুষের কাছে, তাহলে কিন্তু তারা বুঝতে পারতেন। কিন্তু সেটা তারা করেননি, যেভাবে হোক যে জন্যই হোক তারা কিন্তু করেননি। আবার বিপরীত দিকে দেখেন, ইলিয়াস এখনো যদি একটা ভিডিও করে সেটার হয়ে যায় 5 লক্ষ দর্শক। এই যে আমি যে ভিডিওটা করছি এটা হয়তো সর্বোচ্চ 1000 মানুষ দেখবে। যাক, সেটা ঠিক আছে, আমার ভিডিওর কোয়ালিটি ভালো হবে না, সেটা নিয়ে আমি ওই অভিযোগে যাচ্ছি না, কিন্তু এই লোকগুলা যে পরিশ্রমটা করে, অনেক আওয়ামী লীগের লোক বলে এখানে আমার ফেসবুকে এসে কমেন্ট করে পিনাকিকে নিয়ে আমি চিন্তাই করতে চাই না, এর কথা যত কম বলা যায়। আরে ভাই, পিনাকি তো শেখ হাসিনা সরকারকে ফেলে দিয়েছে এবং সম্পূর্ণ মিথ্যা কথা বলে বলে আজও পিনাকি প্রতিটা ভিডিও বানাচ্ছে যে বাংলাদেশে ভারতের আধিপত্যবাদকে নষ্ট করতে হবে, পরিপূর্ণভাবে একটা মিথ্যা কথা। আমি যদি রেগুলার ভিডিও বানানোর আমার এই স্পিরিট থাকে আমি এই কাজগুলো করব। আমি চিন্তা করেছি যে আমি যদি এই শুধু শুধু ভিডিওটা কেন করব, আসলে ভিডিও করার দরকার হলো এই যে বাংলাদেশের বিরুদ্ধে যে কুৎসাগুলা ছড়ানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, এবং তার মধ্যে যতগুলা মিথ্যা ছিল, এই মিথ্যাগুলোর জবাব দেওয়ার জন্য আমি ভিডিও করব, এবং আমি ভিডিওতে খারাপ কথা বলবো না। আপনারা যারা শুনবেন আমি আশা করি যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের শোনাবেন, কারণ হলো দেখেন একটা প্রজন্মকে এই 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 সন্ত্রাসীরা, সাইবার সন্ত্রাসী পিনাকি, ইলিয়াস, মাহমুদুর রহমান, যারা যারা আছে নাম সবার বলি বা না বলি, এরা কিন্তু একটা প্রজন্ম ধ্বংস করে দিয়েছে। আজকে যে তরুণ প্রজন্ম, এদের আদর্শ হলো কি, এদের আদর্শ হলো যে যেগুলো জঙ্গি, এই যে সার্জিস, হাসনাত, হ্যাঁ, যেগুলো 1 বছরের মধ্যে একজন 1000 কোটি টাকার মালিক, দেখতে অবাক লাগে, কি বড় বড় গাড়ি থেকে এগুলা নামে, নবাবের মতো গাড়িতে ওঠে, চিন্তা করেন কত বড় আবদার না। জঙ্গি মানে কিন্তু ইসলামিক জঙ্গি মানে হলো আত্মঘাতী জঙ্গি। জঙ্গি কখনো এই জন্য সে জঙ্গিবাদে যায় না যে আমি গাড়িতে চড়বো, জঙ্গি যায় যে জীবনটা আমি দিয়ে দিব। এই হলো তার হঠকারিতা। কিন্তু বাংলাদেশের মানুষ এমনই মগজ ধোলাইকৃত হয়েছে যে
যারা চলে গিয়েছিল আত্মাহুতি দেওয়ার জন্য, ওই যে ইয়ের মতো, আবু সাইদের মতো, এরা ফিরে এসে এখন বিশাল বিশাল গাড়িতে চড়ছে, বিশাল বিশাল গাড়িতে উঠছে, বিশাল বিশাল বাড়ি তৈরি করছে, এবং এদের জন্য 5 তারকা হোটেলে এদের এদের আনন্দের জন্য, হ্যাঁ, এদের আনন্দের জন্য অনেক ধরনের আয়োজন হয়। সেই আয়োজনে সরকার আবার, ইউনূস আবার বিলটা দিয়ে দেয়। কি অদ্ভুত আমাদের দেশ! আজ মানুষ এত কিছুর পরেও মানুষ কিন্তু ইউনূসের বিরুদ্ধে এখনো ফুঁসে ওঠেনি। অবশ্য যদিও বলা হচ্ছে ইউনূস, কারা যেন বলাবলি করছে যে এই 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ দিবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইউনূস তো বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিটা করে দিয়েছে, তাই না? বাংলাদেশের অর্থনীতিকে সে কোথা থেকে কোথায় নিয়ে এসছে, বাংলাদেশের সামাজিক বিভাজনকে সে কোথা থেকে কোথায় নিয়ে এসছে, বাংলাদেশের সব ক্ষেত্রে অস্থিরতাটাকে সে কত দূর বাড়িয়ে দিয়েছে একটা লোক শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে। এই যে মানুষের এখনো কোনো বোধ বুদ্ধি হচ্ছে না, এতে দেশটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু এই জন্য আমি মনে করি যে মানুষের তথ্যগুলা বিবেচনা করা উচিত, যে দুর্নীতির সব তথ্য বলে, আপনার ইন্টারনেটের তথ্য বলে, সব তথ্য বলে যে দুর্নীতিতে শেখ হাসিনা সরকার দুর্নীতি দমনে বেশ ভালো করছিলেন। আমি যে তথ্যটা বললাম এটা আমি তো ইন্টারনেট থেকে নিয়েছি, আমি তো আমার বানানো তথ্য না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। সেইখানে বাংলাদেশের এত ভালো একটা অবস্থা থাকা সত্ত্বেও শেখ হাসিনা সরকারের লোকজন এগুলা কোনোদিন বলেছে আমি কিন্তু শুনি নাই। কিন্তু বিপরীতে পিনাকিরা বলেই গেছে যে বাংলাদেশের সব টাকা শেখ হাসিনার লোকজন পার করে দিচ্ছে। হ্যাঁ, অনেকে টাকা পার করতে পারে, সেটা বাংলাদেশের, তো সেটাই বাস্তবতা। কিন্তু কথা হলো যে এই দুর্নীতিটা বাংলাদেশের জন্মের পর থেকে আজ অবধি ক্রিয়াশীল ছিল। আমরা এখন তথ্য উপাত্ত যা পাই সেটা বিশ্লেষণ করলে দেখা যায় যে, আমি তো বিএনপির 5 বছরের শাসনামল বললাম, এখন বিএনপির লোকজন ওইটা কিন্তু ওনারা স্মরণ করেন। ওনারা যখন শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দুর্নীতির কথা বলেন, ওনারা কি কখনো স্মরণ করেন যে আমরা 5 বছরে একবারও যদি যে 3 নাম্বার হয়েছিল বাংলাদেশ, চতুর্থ পঞ্চম হতো, তাহলে তো বলা যেত যে তাদের কোনো চেষ্টা ছিল বা চেষ্টার সাফল্য ছিল না। আমরা যদি তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখি যে ওই 5 বছরে, বিএনপি সরকারের 5 বছরে দুর্নীতির কোনো উন্নতি তো হয়নি। কনস্ট্যান্টলি বাংলাদেশ 5 বার বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ ছিল। এটা তো একজন বাংলাদেশি হিসাবে সবার লজ্জা। শেখ হাসিনা সরকারের সময় তো আমাদের এই লজ্জা ছিল না। কোনোদিন 30 নাম্বার, কোনোদিন 41 নাম্বার, 47 নাম্বার পর্যন্ত হয়েছে। অর্থাৎ 47 হওয়া মানে তার থেকে 46টা দেশ বেশি দুর্নীতিগ্রস্ত দেশ আছে। এটা তো একটা বিশাল সম্মানের ব্যাপার। সবচেয়ে শীর্ষ দুর্নীতিগ্রস্ত থেকে, দেখেন, একটা মানব দরদি, জনদরদি, জনহিতৈষী প্রধানমন্ত্রী হলেই এটা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে মনোযোগ দিয়েছিলেন। তার যেসব সভাসদ ছিলেন তাদের দরকার ছিল জিনিসগুলো মানুষের কাছে নিয়ে যাওয়া, তারা সেটা করে নাই, করতে পারেও নাই। কিন্তু এটা আরো ভালো হতে পারত, কিন্তু কেন হলো না সেটার ব্যাপারে দুই একটা কথা বলে আজকে ছেড়ে দিচ্ছি। আমাদের কোথাও কিন্তু এই জিজ্ঞাসাটা নাই যে বাংলাদেশের মানুষ এত দুর্নীতিগ্রস্ত কেন। আমাদের পাশে পাকিস্তানেও কিন্তু এই দুর্নীতির সূচকে পাকিস্তানেরও এত দুরবস্থা না। অবশ্য কখনো কখনো হয়, কিন্তু এত দুরবস্থা না। ভারত তো মোটামুটি একটা মাঝামাঝি পর্যায়ে আছে। তাহলে বাংলাদেশে কেন এই দুর্নীতিটা এমন যে প্রতিটা মানুষ, এবং দেখা যায় যে দুর্নীতির কোনো সীমা সেখানে নাই। অর্থাৎ যার 10 কোটি টাকা হলে তার জীবন চলে যায়, সে 10,000 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। 1,000 কোটি টাকা বানিয়েও সে থামছে না। কেন? এইটা কেন? এটা নিয়ে আসলে একটা গবেষণা হওয়া উচিত, এবং সেই গবেষণা করে কি পাওয়া যাবে সেটা ভিন্ন জিনিস। কিন্তু মোটা দাগে বাংলাদেশের মানুষ যেই কারণে দুর্নীতিগ্রস্ত হয়, বিশেষ করে রাজনীতিবিদরা বা আমলারা, সাধারণ মানুষ, ব্যবসায়ীরা, প্রথম কথা হলো বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত মন আমাদের সবার, আমার আপনার, যারা গালি দিচ্ছি দুর্নীতিবাজদের, যাদের আসলে সুযোগের অভাবে বেশিরভাগ মানুষ দুর্নীতি করতে পারে না।
তারাই কিন্তু দুর্নীতির কিন্তু সুযোগ পেলে সবাই দুর্নীতি করতো, হয়তো অল্প কিছু মানুষ করতো না। আমি আশা করি সে অল্প কিছু মানুষের মধ্যে আসি, এই জন্য হয়তো একটু গলা ছড়িয়ে কথা বলতে পারি। দুর্নীতিটা প্রথমত আমি যেটা বুঝি, বাংলাদেশের দুর্নীতি এবং বাংলাদেশের সব দুঃখ দুর্দশার মূলে রয়েছে একটা সমস্যা। সেটা কি? বাংলাদেশের সমাজের রাজনৈতিক বিভাজন। মুক্তিযুদ্ধের মাধ্যমে রাষ্ট্র স্বাধীন হয়েছে। সেটা ছিল একটা মুক্তিযুদ্ধ ছিল কিসের বিরুদ্ধে? মুক্তিযুদ্ধ ছিল একটা অফিসিয়ালি একটা ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে। মুক্তিযুদ্ধ ছিল আর একটা জিনিস ছিল, বিভিন্ন বলা হয় যে অর্থনৈতিক বৈষম্য ইত্যাদি ইত্যাদি। এটাও কিন্তু পিনাকি আবার কিছুদিন আগে ভিডিও করে দেখিয়ে দিয়েছে আসলে না, পূর্ব পাকিস্তানে কোনো অর্থনৈতিক বৈষম্যই ছিল না। যাই হোক, আসলে বৈষম্যটা, যুদ্ধটা হয়েছিল একটা বাঙালিদের নিজস্ব একটা রাষ্ট্র গঠনের জন্য, যেই রাষ্ট্র হবে পাকিস্তান রাষ্ট্রের, তাদের যে করুণ অভিজ্ঞতা যে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র থেকে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র, যেটা আমাদের ৭২-এর সংবিধানে আমরা পেয়েছিলাম। কিন্তু সংবিধান দিয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু থেকে শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত যারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, মুক্তিযুদ্ধের বিরোধী, তাদেরকে ওনারা এই রকম একটা মতবাদ, তাদের একটা ধারণা ছিল যে এরা তো আমাদের সমাজেরই মানুষ, থাকুক। এইরকম একটা সফট, তারা একটা সফট পজিশন তারা গ্রহণ করেছিলেন, যেটা আমরা ইয়ের কাছে দেখি, এই যে নেলসন ম্যান্ডেলা কথা বলা হয়। নেলসন ম্যান্ডেলা কেন সফল হয়েছিলেন? কারণ হলো তিনি যেই বিভাজন নিয়ে কাজ করেছেন, সেই বিভাজনটা আসলে ক্ষণস্থায়ী বিভাজন। আর বাংলাদেশে যে বিভাজনটা বিরাজ করছে, এই যে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, যেটা যে শক্তিটা আসলে সবসময় অন্ধকার জগতের মধ্যে বসবাস করে, ওদের চিন্তা অন্ধকারের মধ্যে। ওদের চিন্তা হলো আজকে বাংলাদেশ এত খারাপ হয়ে গেল কেন? ইউনূসের মতো একটা লোক যাকে সারা বিশ্ব খুব প্রণাম করত, তারপরে উপদেষ্টাগুলো আপাত দৃষ্টিতে আমরা তো এদেরকে অনেক ভালো, অনেক ডক্টরেট ইত্যাদি ইত্যাদি করা জানি, তারপরেও কেন এত অন্ধকারে পড়লো? কারণ হলো এই যে সরকারটা এলো, এটা আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী সরকার। যাক, ওই দিকে আমি বেশি যাব না। আমি যেটা বলতে চাই যে আমাদের দুর্নীতির মূল কারণটা হলো সমাজের দুইটা শ্রেণীর প্রায় পাশাপাশি সমান শক্তি নিয়ে বিরাজ করা, যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসলে বিরোধী শক্তিরা মনে করে যে এই দেশে আমাদের কোনো থাকা যাবে না হয়তো কোনোদিন, তখন তারা যখন সুযোগ পায় তারা প্রচুর দুর্নীতি করে। একইভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরও অবচেতন মনে সেটা কাজ করে যে কোনো না কোনো দিন এখান থেকে উচ্ছেদ হতে হবে। এই জায়গাটা যদি, এই বিভেদটা দূর করা যদি যায়, তাহলে বাংলাদেশের দুর্নীতি সহনীয় পর্যায়ে আনা সম্ভব। অর্থাৎ আপনার রাজনৈতিক বিভাজন থাকবে না। এখন রাজনৈতিক বিভাজন আপনি কিভাবে, এই বিভাজন দূর করার দুইটা তরিকা আছে। একটা হলো যে মুক্তিযুদ্ধের আদর্শে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন, যেভাবে সারা পৃথিবী চলছে। আর একটা হলো যে একটা সাম্প্রদায়িক শরিয়া ভিত্তিক রাষ্ট্র গঠন, যেটা হলো সারা বিশ্বের প্রতিকূলে বিপরীতমুখী একটা স্রোত। তাহলে একটা দেশে মুক্তিযুদ্ধ হলো 1971 সালে, আপনার আবদারটা কার বেশি? যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাদের এই দেশে থাকার, তাদের মতো করে সমাজ গড়ার আবদারটা বড়, নাকি যারা এই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল তাদের আবদারটা বড়? নিশ্চিতভাবে আপনি বলবেন যে স্বাধীনতা যুদ্ধ যারা করেছে, যারা রাষ্ট্রটা গঠন করেছে, যারা রাষ্ট্রটাকে স্বাধীন করেছে, তাদেরই তো, তাদের আবদারটাই তো বড়। তাদের আবদার শুধু বড় না, তাদের পক্ষে আপনার ইতিহাস এবং যুক্তি দুটো কিন্তু তাদের পক্ষে। যুক্তিটা কি? যে সারা বিশ্ব আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ যেটা ছিল ভেদাভেদহীন, অর্থাৎ সকল মানুষের সমান মর্যাদার একটা রাষ্ট্র গঠন করা, একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করা, এইভাবে কিন্তু সারা পৃথিবী এগিয়ে গেছে। কিন্তু বিপরীতে যারা আছে তারা কিন্তু কোথাও কোনো সাফল্য দেখাতে পারেনি। কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের আবদারটাকেও আমাদের বিবেচনায় আনতে হচ্ছে। অর্থাৎ এই সমাধানটা যদি করতে হয়, এই বিভাজনটাকে যদি আপনার শেষ করতে হয়, তাহলে এটা
কোন আদর্শটা ধরে করতে হবে? এটা কি মুক্তিযুদ্ধের পক্ষের যে আদর্শ সেটা ধরে করতে হবে, না মুক্তিযুদ্ধের বিরোধী যে আদর্শ সেটা ধরে করতে হবে? আপনি একটু চিন্তা করে দেখবেন, সাধারণ মানুষ যাই বলেন এটা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের আদর্শ ধরেই করতে হবে। আপনি জনসংখ্যার সমর্থন বাদ দেন, কিন্তু এটা যে একটা ইতিহাসের অনুকূলের একটা স্রোত, এই জন্য হলেও মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে কিন্তু রাষ্ট্রটাকে গঠন করতে হবে। অর্থাৎ সমাজের রাজনৈতিক যে বিভাজন আছে সেই বিভাজনটাকে এমনভাবে এটাকে কমিয়ে আনতে হবে যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিগুলোর রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তিকে ধ্বংস করে দিতে হবে, সোজা কথা। আমরা দেখেছি কি যে বঙ্গবন্ধু শেখ হাসিনার নীতি কি ছিল, যে স্বাধীনতা বিরোধীদের নিয়েও উনি বাংলাদেশে বসবাস করবেন। আর স্বাধীনতা বিরোধীরা ইউনূসের নেতৃত্বে কি দেখিয়ে দিল, যে আপনার এমন কি এরা এমন একটা শক্তি, ব্রুটাল শক্তি প্রয়োগ করলো যে একটা মসজিদের ইমামও কিন্তু জায়গা মতো থাকতে পারেনি, তাই না? আমরা দেখেছি বাইতুল মুকাররম মসজিদের খতিবও কিন্তু তার জায়গা ছেড়ে দিতে হয়েছে। অর্থাৎ এই পরিমাণ জান্তব একটা শক্তি রাষ্ট্রের উপর তখন আঘাত করেছে, তাই না? এবং এসে তারা কত লোক মেরে ফেলেছে, কত কি করলো, সর্বশেষ গোপালগঞ্জে কি করলো, এগুলোর ইন্ডিকেশনটা কিন্তু ক্লিয়ার। যদি স্বাধীনতা যুদ্ধে এবং মুক্তিযুদ্ধের যারা বিরোধী পক্ষ, অর্থাৎ যারা আমরা স্বাধীনতা বিরোধী বলি, এরা কিন্তু সুযোগ পেলে, যেই সুযোগ বঙ্গবন্ধু পেয়েছিলেন, যেই সুযোগ শেখ হাসিনা পেয়েছিলেন, ততটুকুন সুযোগ পেলে ওরা কিন্তু একজন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে কিন্তু বাঁচতে দিবে না। সেটাই তাদের উদ্দেশ্য ছিল। 2024 সালে আগস্টে তাদের এই সাময়িক জঙ্গি উত্থানের সাফল্য পেয়ে তাদের যেসব প্রপোনেন্ট ছিল, তাদের যেসব তাত্ত্বিক ছিল, সেই ফরহাদ মজহার বলেন, সেই তাজ হাসমি, ইলিয়াস, পিনাকি, হ্যাঁ, এইসব সন্ত্রাসীরা কিন্তু বারবার ইউনূসকে তাগাদা দিচ্ছিল যে আপনি এদেরকে এখনো কেন খুন করছেন না। আর লাল সন্ত্রাসীগুলা, সার্জিস, হাসনাত, এদের যেসব সন্ত্রাসী ছিল এরা খুন করা শুরু করে দিয়েছিল, কিন্তু এই খুনটা পরিপূর্ণভাবে করতে পারে নাই। না পারার মানে কি হলো, যে আসলে এই লাল সন্ত্রাসটা কিন্তু ব্যর্থ হয়ে গেছে। আপনি আজকে যতই ইউনূসের সাফল্য দেখুন, আজকে যতই রিয়াদের বাড়িতে বড় বিল্ডিং দেখুন, আজকে আপনি এই নাহিদের যত বড় প্যাটি দেখুন, ওই যে ডাক্তার মেয়েটার যত সুন্দর চলাফেরাই দেখুন, এরা সবাই ফেল করেছে। 2024-এর জঙ্গি উত্থান কিন্তু ফেল করে গেছে। এটা পাশ করার একটাই উপায় ছিল, আমরা যারা বাংলাদেশে স্বাধীনতার পক্ষের মানুষ আছি, সেই 35%ই বলুন, 40%ই বলুন, এদের সবাইকে খুন করে ফেলা ছিল। যদি করলে এরা কিন্তু সফল হয়ে গিয়েছিল। যে কোনো খুনাখুনির বিপ্লব যেটাকে বলে, এটা বিজয়ের কিন্তু এটাই তরিকা। তো সেটা তো সম্ভব হয় নাই। কারণ হলো মূলত এখনো যে স্বাধীনতা বিরোধী শক্তি এই জঙ্গি উত্থানটা করেছে, এদের যে কোর যে আপনার সাপোর্ট বেস, এটা এখনো বোঝা যাচ্ছে যে 10-20%-এর বেশি না। অর্থাৎ ভবিষ্যতে এদেরকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে শূন্য করে ফেলা সম্ভব। অর্থাৎ এদের কোনো রাজনৈতিক শক্তি থাকবে না, কোনো অর্থনৈতিক শক্তি থাকবে না। এই দুই শক্তি থাকলেই ওরা সমাজে মাথাচাড়া দিয়ে উঠবে। আরে ভাই, বাংলাদেশে তো আবদার চলবে মুক্তিযুদ্ধের, তারা তাদের আবদারটা তো সার্থক করতে পারেনি। ইউনূস যতই বলুক রিসেট বাটন মানে কি, যে রিসেট বাটন দিলে সব মুছে যায়, অর্থাৎ আমাদের 71-এর সব গৌরব মুছে যাবে, 47 আমাদের সামনে চলে আসবে, যেটাতে পাকিস্তান তৈরি হয়েছিল। অর্থাৎ আমরা আবার পূর্ব পাকিস্তান হয়ে যাব, পাকিস্তানের সাথে একীভূত হব। চূড়ান্ত উদ্দেশ্য তো এটা। আর সাথে পাকিস্তানের মতো একটা ইসলামিক রিপাবলিক হব না, এটা ব্যর্থ হয়ে গেছে। তবে এটার শক্তিটা এত কম কেন জানেন? এটা শক্তিটার এত কম হলো যে পাকিস্তানের দুরবস্থা। আপনি দেখেন পাকিস্তান রাষ্ট্রটা, এটা একটু ভালো করে আমি আপনাদের খেয়াল করতে বলবো। দেখেন পাকিস্তানের যে রাষ্ট্রের যে আয়তন অনেক বড়। পাকিস্তানে আজকে 22 কোটি মানুষ আছে, কিন্তু সেই অনুযায়ী ওই রাষ্ট্রের আয়তন অনেক বড়। ওই রাষ্ট্রের আপনার রিসোর্সেস অনেক বেশি আমাদের থেকে। সেটা আমাদের থেকে কম ঘনবসতিপূর্ণ একটা দেশ, আমাদের থেকে তাদের রিসোর্স বেশি। আর প্রকারান্তে বাংলাদেশ ক্ষুদ্র একটা জায়গার মধ্যে আছে, রিসোর্স তেমন নাই। মানুষ ধরেন আমাদের বাংলাদেশে যদি মানুষের ঘনবসতি কত 1200 বা কত, আমি যাই হোক, তার থেকে 3 ভাগের 1 ভাগ হলো পাকিস্তানে। অর্থাৎ একটা পাকিস্তানের যেসব রিসোর্স আছে
সেগুলো এক একটা মানুষ বাংলাদেশের একটা মানুষের থেকে অনেক বেশি ভাগিদার। তারপরেও জানেন পাকিস্তানের বর্তমানে অর্থনৈতিক অবস্থা কি? এটা নিয়ে আমি একটা যে দেখতে গেলাম যে 2023 সালে পাকিস্তানের এটা আমি একটা ডেটা বের করেছি। পাকিস্তানের যে আপনার মাথাপিছু আয় 2023 সালে সেটা বাংলাদেশ থেকে অনেক কম। এটা দুই ভাগে ভাগ হয়। একটা পিপিপি আছে। এই পিপিপিতে আমি দেখলাম যে বাংলাদেশ থেকে পাকিস্তানের মাথাপিছু আয় প্রায় $2,000 কম। 2023 সালে বাংলাদেশের ছিল $8,200, পাকিস্তানের ছিল $5,200। এর মানে হলো একজন পাকিস্তানি যদি তার সব পয়সা যা রোজগার করে সে যদি যুক্তরাষ্ট্রে খরচ করে সেটা হবে $6,200 আর বাংলাদেশের হবে $8,200। অর্থাৎ একজন সাধারণ পাকিস্তানি যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়ে তার যদি খরচ করার সক্ষমতা হয় $7,200, একজন বাংলাদেশির হলো সেটা $8,200। এই যে বিশাল একটা পাকিস্তানের সাথে বাংলাদেশের অর্থনৈতিক বিভাজন, অর্থাৎ বাংলাদেশের মানুষের গড় যে মাথা পিছু আয় যে এত বাড়লো, এটাও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান ছিল। বাংলাদেশের মানুষ কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে পাকিস্তানের কিন্তু গড় আয় মানুষের যেটা গড় আয় সেটা বেশি ছিল, পাকিস্তানের বেশি ছিল। যদি পাকিস্তান তার অর্থনৈতিকভাবে বাংলাদেশের চেয়ে শক্তিশালী হতো, এতদিনে কিন্তু ইউনূসের আন্ডারে বাংলাদেশ থাকতো না। তাদের যদি সেই অর্থনৈতিক সক্ষমতা থাকতো তাহলে কিন্তু পাকিস্তানের সাথে একীভূত হয়ে যেত, কিন্তু সেটা হতে পারেনি। অর্থাৎ বাংলাদেশের মানুষ এটা কেন চিন্তা করে না যে পাকিস্তানের এত বেশি রিসোর্স নিয়ে, এত বড় একটা দেশ নিয়ে কেন তারা বাংলাদেশের চেয়ে গরিব হয়ে গেল? এখনো কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের বন্ধু কিন্তু পাকিস্তানি আছে। ভারত কিন্তু বাংলাদেশের চেয়েও এগিয়ে, পাকিস্তানের চেয়েও এগিয়ে। তারপরেও ভারত হলো হিন্দু রাষ্ট্র, এদেরকে ঘৃণা করতে হবে। আমাদের কয়েকটা জিনিসে ফিরে যেতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে হবে, দুর্নীতি দমানোর সব ধরনের ব্যবস্থা করতে হবে, কিন্তু সবচেয়ে বড় ব্যবস্থাটা হলো বাংলাদেশের যে স্বাধীনতার পক্ষে বিপক্ষে শক্তি আছে তাদের মধ্যে যে রাজনৈতিক বিভাজন, এটাকে শূন্য করে ফেলা। তো এটা অনেক বড় কঠিন কাজ। আর ইউনূস তো বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। এগুলো নিয়ে অনেক কথা আমি বলবো, চিন্তা করছি যদি স্পিরিটটা থাকে প্রতিদিন। তবে আপনারা ভুল করেছেন। আপনারা হাতে ধরে একটা বলিষ্ঠ সরকার, একটা দেশপ্রেমিক প্রধানমন্ত্রী, গরিবের বন্ধু প্রধানমন্ত্রী থেকে আপনারা দেশটা দিয়ে দিলেন একটা শকুনের হাতে, যে কোনো সত্য কথা বলতে পারে না, যার মানুষের প্রতি কথাই চিন্তা করেন, দেখবেন যে এই ইউনূসই বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিবাজ লোক। টাকা পয়সা চুরি থেকে অর্থ পাচার বলুন, সবকিছুতে। অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে মানুষের যে জিহাদ, সেই জিহাদটা কিভাবে ফেল করে গেল, এক সবচেয়ে দুর্নীতিগ্রস্ত লোকটা রাষ্ট্রের প্রধান হয়ে গেল। এটা খুবই হাস্যকর একটা ব্যাপার আর কি। যা হোক, ক্ষতি যা হয়ে গেছে, এখন আমাদেরকে ফিরে আসতে হবে, তরুণদেরও ফিরে আসতে হবে। নিশ্চয়ই সব তরুণ তো আর এই সার্জিস জঙ্গিগুলার সাথে চাঁদাবাজি করছে না, তাই না? অনেকে তো দরিদ্রই আছে এখন, তাদেরকে ফিরে আসতে হবে। ফিরে আসবেই এবং পরিবর্তনও আসবে।